ইটারনাল ভ্যালু। এইটাকে তোমরা বুদ্ধিমান বলে কথাটা বলছি, বাজারে বললে লোক কি আমাকে মারবে, এটা খুব মন দিয়ে শ্রবণ করবে। পৃথিবীর প্রত্যেক মানুষ প্রত্যেক যুগে প্রত্যেক দেশে হচ্ছে স্বার্থপর। একদম ঠিক। সুতরাং যত বড় ঋষি বাবাজি যেই বলুন স্বার্থপরতা ত্যাগ করো, তিনি অ্যান্টি হিউম্যান নেচার উপদেশ দিচ্ছেন, দিচ্ছেন তো? অ্যান্টি হিউম্যান নেচার উপদেশ দিচ্ছেন। ইহা সম্ভব নয়, ইহা কর্তব্যও নয়। ঠিক আছে? উপনিষদের ঋষি যেটা খুব ভালো বুঝতেন, খুব বুদ্ধিমান লোক ছিলেন, প্র্যাকটিক্যাল। তারা বললেন না 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 না, সেলফিশনেস আবার কি ত্যাগ করিবে? তুমি তোমার সেলফিশনেস এখন আছে, এই আত্মবোধ এই দেহাত্মবোধের মধ্যে সীমিত আছে। এই আত্মবোধটাকে একটু প্রসারিত করো, একটু বিয়ে করে একটা ভদ্রমহিলাকে আমার বউ করে দাও, তারপরে আমার বাচ্চা করে দাও, একটা বাড়ি বানিয়ে আমার বাড়ি করে দাও, আমার গাড়ি করে দাও, আমার পাড়া করে দাও, আমার দেশ করে দাও, আমার পৃথিবী করে দাও। বুঝতে পেরেছ? গ্রো ইন সেলফিশনেস, এই ছিল ঋষিদের ডিক্টাট। অর্থাৎ এইখানে তোমরা যদি জানো, বিবেকানন্দের বেশিরভাগ সময় স্বামীজির চেতনা এই গোটা ভারতের সঙ্গে একাত্ম থাকতো, তাই জন্য তাকে বলা হতো ভারত আত্মা বিবেকানন্দ। এবং স্বামীজি একাধিকবার বলেছেন, আমার একটাই মাত্র দুর্বলতা, আমি দেশকে বড় ভালোবাসি। এই দেশকে ভালোবাসি বলে তিনি যখন এই দেশের চেতনার সঙ্গে সার্বিক আইডেন্টিফিকেশন থেকে ব্রাহ্মণ চেতনায় উত্তীর্ণ হতে থাকতেন, তখন বারবার দেশ তাকে পেছনে টানতো। এটা তার কষ্ট হতো, এই ভালোবাসার টানে। ঠিক আছে? কিন্তু আমার প্রশ্ন তা নয়। বিবেকানন্দের আত্মবোধ, আমি বোধ সমস্ত ভারতবর্ষকে এনগ্রাস করে থাকে, আর আমার আত্মবোধ খালি আমার এই 3.5 হাত শরীরটাই আত্মবোধ থাকে। কে বেশি সেলফিশ, বিবেকানন্দ না আমি? কে? বিবেকানন্দ। যার সেলফিশনেস যত বড়, গৌতম বুদ্ধের সেলফিশনেস গল্প জানো? তার ভাই কাজিন ব্রাদার একটা পাখিকে মেরে দিয়েছিল, সে বলেছিল পাখিটাকে গাড়ি দেবো না, রাজ্য নিয়ে নাও। বুঝতে পেরেছ? দ্য গ্রেট মাস্টার্স অফ দ্য ওয়ার্ল্ড, তাদের এই সেলফিশনেস এত ইনগালফ করে গেছে যে তারা সমস্ত কিছুর মধ্যে শুধু বটে আমি আমি ধারা শব্দে বিস্তৃত হয়ে গেছে। বুঝতে পেরেছ? এই বাহন জগৎ তত্ত্ব দ্বিতীয় আত্মা পড়া এইভাবে তারা বোধ করতে পারতেন। এই এক্সপান্ডিং সেলফিশনেস যখন হতে থাকে, তখন অন্য লোক, মনে করো এই ঘরে আমরা বসে আছি, আমরা এমন সেলফিশ হয়ে গেলাম যে আমাদের প্রত্যেকের সেলফিশনেস মানে সেলফ আইডেন্টিফিকেশন তোমাদের সকলের সঙ্গে একাত্ম হতে লাগলো, তোমরাও সকলের সঙ্গে একাত্ম হতে থাকছো। অর্থাৎ আমাদের পরস্পরের সুখে তোমরা সুখী হচ্ছ, পরস্পরের দুঃখে দুঃখী হচ্ছে। তাহলে এই যে সমাজটা রচিত হয়েছে এই মুহূর্তে, এই সমাজটা শুভ হবে না অশুভ হবে? শুভ হবে। ঠিক আছে? Therefore, measure of growth in spirituality, আধ্যাত্মিকতার মূল্যায়ন করতে হবে যে এই লোকটা কত বড় হয়েছে, যার সেলফিশনেস যত বড়। ঠিক আছে? ঘরের বাইরে গিয়ে বললে অনেকে বুঝবে না, তোরে ঠ্যাঙাবে, উল্টো পাল্টা বুঝে বলবে। নেক্সট, এইটা যখন বাড়ছে তখন অন্য লোক as perceived by others, তারা বলছে এই লোকটা ভীষণ আনসেলফিশ। মোটেই আনসেলফিশ নয়, তারও বেশি সেলফিশ। যদি 4-5 থেকে 5টা ছাত্র বা ছাত্রী তৈরি করতে পারে, তারা বলবে যে আমরা স্যারের মতো বা ম্যাডামের মতো টিচার হব। আমার মনে হয় the greatest service and contribution to this country, এই দেশটা বুঝতে পারছে না, ইন্ডাস্ট্রি করতে পারে, এ করতে পারে, ইনফ্রাস্ট্রাকচার করতে পারে, কিন্তু যে জাতি, যেটা আলোচনায় আগে হয়েছে, অ্যাকচুয়ালি সফল এবং শুভ টিচার তৈরি করতে পারে না, তার মানে কি বলবো, পতিত হওয়ার একেবারে অবশ্যম্ভাবী হবে। অথচ এই দেশটা এমন টিচার, দ্য বেস্ট অফ এলিট আমেরিকান ইউনিভার্সিটি, সেখানে আমরা ঘুরে ঘুরে দেখেছি the best of teachers are either Indians or Chinese. এই দেশ তৈরি করেছে, তারা সেই এলিট ইউনিভার্সিটিতে পড়াচ্ছে, যাদের সঙ্গে আজকে আমরা পাচ্ছি না। তারা অনেকেই দেশে ফিরে আসতে চায়, কিন্তু তাদের যে মিনিমাম যে রিকোয়ারমেন্টটুকু, এটা খুব বড় নয়, সেটুকুর ব্যবস্থা নেই। কিন্তু সে অন্য কথা। নেক্সট,
Manifestation of eternal value in individual's life, eternal value manifests in very many domains which can be clubbed into two classes. A value যেটা এক দিদি তার পেপারে বললেন, social value, moral value, economic value, so value, family value, অনেক ভ্যালু আছে। কিন্তু সমস্ত ভ্যালুগুলোকে জেনারেলি ক্লাব করা যায় দুটো ভাগে। একটা ভ্যালু বিলংিং টু দ্য ডোমেইন অফ হেড, মস্তিষ্ক, আর একটা হচ্ছে হার্ট। দেখা যাক, আমরা এটা আলোচনা করব, দেখি কি আছে। চলো, একটা হচ্ছে ইন্টেলেকচুয়াল হেড, নেক্সট ইমোশন হার্ট, নেক্সট। এখন আমাদের জীবনে প্রায়শই সিদ্ধান্ত নিতে গিয়ে কনফ্লিক্ট বিটুইন হেড এন্ড হার্ট, দিল जो कहते हैं दिमाग वो अब नहीं कहते हैं, এই হচ্ছে আমাদের জীবনের সবথেকে বেশি প্রবলেম। তুমি মিনমিন করে হাসছো কারণ তুমি হিন্দিটা ভালো বোঝো মনে হচ্ছে। কথাটা স্যার শুনলে একটু খুসখুস লাগে। দিল দরিয়া স্যার, আপনারও এই বয়সে ওইরকম কলেজে পড়তো বম্বেতে, সে একটা ক্লাসমেটের সঙ্গে প্রেমে পড়লো, কিন্তু যে ছেলেটার সঙ্গে প্রেমে পড়লো তার আর্থসামাজিক অবস্থা, তার ধর্ম কোনো কিছুতে একটু মিলমিশ হবে না, ঠিক আছে? তো প্রেমে পড়লো বাই ইউজিং দ্য ফ্যাকাল্টিজ অফ দ্য হেড অর হার্ট। তার বাবা, আমার বন্ধু, তাকে বোঝাতে আরম্ভ করলো। বাবারা যখন বোঝায় তখন বাবারা লজিক্যালি বোঝায় না ইমোশনালি বোঝায়? লজিক্যালি বোঝায়। মেয়েটা প্রেমে পড়েছে ইমোশনালি, মেয়েটা ফ্রেঞ্চ ভাষা বোঝে, বাবা জার্মান বলছে, কোনো কমিউনিকেশন হয় না। যে কোনো জায়গায় যখন কমিউনিকেট করতে হয় তখন প্রবলেমটাকে আইডেন্টিফাই করতে হয় যে এটা একটা ইমোশনাল ডমিনেটেড প্রবলেম না ইন্টেলেক্ট ডমিনেটেড। আমি বাবাকে বলেছিলাম এবং একটা কেস স্টাডি, এটা একদম লাইফ কেস স্টাডি। প্রথম প্রশ্ন হচ্ছে যে, বেবি ডু ইউ থিঙ্ক আই লাভ ইউ? বা যে কোনো মেয়ে বলবে বাবাকে, ইয়েস ড্যাড ইউ ডু, তুমি আমাকে ভালোবাসো। আচ্ছা, তুমি কি মনে করো তুমি যদি জীবনে খুশি হও আমি খুশি হব? হ্যাঁ, নিশ্চয়ই তাই। তুমি কি মনে করো যে আমি জীবন তোমার থেকে বেশি দীর্ঘদিন দেখেছি? ড্যাড, those days are gone, छोड़ो कल की बातें, कल की बातें ना। ঠিক আছে? আপনারা টেস্ট ম্যাচ খেলছেন, এখন টি20 চলছে, এখন সব চলে না। আরে ভাই, তাই ঠিক আছে, ক্রিকেটই তো খেলেছি, টেস্ট ম্যাচ খেলে তো খেলেছি, তো খেলেছো। এই যে কথাগুলো হচ্ছে, আমি কি তোমায় ভালোবাসি, তুমি জীবনে সুখী হলে আমি কি সুখী হব, এই ইনপুট গুলো রেশনাল না ইমোশনাল? ইমোশনাল। এই ইমোশনাল ইনপুট দিয়ে আমি তার হৃদয়ের কাছে পৌঁছাচ্ছি, তারপরে আস্তে আস্তে তাকে ন্যাশনাল ইনপুট দিচ্ছি, তবেই কমিউনিকেশন হবে। এটা কমিউনিকেশন একটা সায়েন্স। অল টিচার্স, অল স্টুডেন্টস, অল মাদার্স, এভরিবডি মাস্ট টেক নোট অফ দিস। আমরা খুব তাড়াতাড়ি রেজলিউশন অর কনফ্লিক্ট ইন দ্য ডোমেইন অফ ডিসিশন মেকিং ভগবদ গীতার আধারে দেখে নেব। ঠিক আছে? গীতা তোমরা সকলেই জানো। গীতা কোন মহাকাব্যে আছে জানো? আছে তো? কটা অধ্যায় আছে? গীতা নর্মালি এখানে আমাদের দেশে কখন পড়া হয়? হ্যাঁ, শ্রাদ্ধ বছরে। আমি অনেক শ্রাদ্ধ বছরে দেখেছি এটা ভাড়া করা পূর্বে বসুদেব বসুতম পড়ছে আর সবাই খিসখিস করে গল্প, কিরে এটা বিয়ে দিতে ঠিক করতে পারি না, হচ্ছে আসল কথা। গীতাটা যে পড়া হচ্ছে শ্রাদ্ধ বাসরে, আমি অনেককে জিজ্ঞেস করেছি, দিদি এটা যে পড়া পাঠ হচ্ছে এটা কি যে লোকটা অলরেডি টেক অফ করে বেরিয়ে গেছে তার জন্য, যে লোকগুলো অপেক্ষা করছে টেক অফের জন্য তো বেরিয়ে গেছে যেখানে যাওয়া? ঠিক আছে? গীতা কি বুক অফ ডেথ না বুক অফ লাইফ? বুক অফ লাইফ। গীতা বলা হয়েছিল কুরুক্ষেত্রের ময়দানে। কুরু মানে অ্যাকশন
আর ক্ষেত্র মানে ফিল্ড, ফিল্ড অফ অ্যাকশন। আমরা ছাত্র হই, গৃহবধূ হই, আমরা চাকরিজীবী হই, আমরা প্রত্যেক একটা ফিল্ড অফ অ্যাকশনের মধ্যে রয়েছি। ভগবত গীতা বলা হয়েছে তাদের জন্য, যখন there is a decision crisis, যখন there is a motivational crisis, when there is a communication crisis, এটা অনেকভাবে দেখা যায়। আমরা খুব চট করে দেখে নেব এই ডিসিশন মেকিং এর প্রবলেমটা। ঠিক আছে, চলো নেক্সট কি আছে দেখি। এটা দাগিয়ে হয়ে গেছে হেড কগনিটিভ, হার্ট এফেক্টিভ, এটা ভক্তি, এর থেকে একটা সাইকোমোটর ম্যানিফেস্টেশন, এটা ডট ডট লাইন, এটা দেখতে পাওয়া যায় না ভিতরে কি হচ্ছে, বাইরে এটা দেখা যায় কর্ম, সাইকোমোটর। ঠিক আছে, ভগবত গীতাতে কোন প্লেয়ার কোন ক্লাবের হয়ে সই টই করেছে সেসব আগে জানা গিয়েছে। জানা গেছে তো কে কোন সাইডে গেছে, জানা এক জিনিস, দেখার এক জিনিস। তখন কুরুক্ষেত্রের ময়দানে অর্জুনের একটা ড্রাইভার ছিল, কি জানো না, পাইলট আগে গাড়ি চালায়, ওটা ড্রাইভার ছিল। স্যার বলেছিল পয়সা নেবো না, কিন্তু যুদ্ধ করতে বললো না, ভয় করে। যাই হোক, তো সেই ড্রাইভারটা যখন চারিদিকে এরকম বিরাট, কুরুক্ষেত্রের ময়দান কোন স্টেটে, হরিয়ানা, হরিয়ানা, খুব প্রাউডলি হরিয়ানার বাসিন্দারা বলে হরিয়ানা, এখানে হরি সশরীরে এসেছিলেন, খুব এটা গর্ব করে। যাই হোক, তো সেখানে কুরুক্ষেত্রের ময়দানে বিরাট আর্মি, কোন আর্মিটা বলো, পাণ্ডব। তো কিন্তু পাণ্ডবের যদিও টিমটা খুব ভালো না, কিন্তু অর্জুন হচ্ছে ওখানকার মারাডোনা, মারাডোনা একা টিমকে জিতিয়ে নিয়ে যেতে পারে এইরকম মনে করে। তখন সে এমনি করে বলল, সেনয়োর উভয়ের মধ্যে রথং স্থাপয় মে অচ্যুত, হে অচ্যুত, যার কোনো চ্যুতি হয় না, who makes no mistake, তুমি এই রথটা দুটো হিউজ কলামস অফ আর্মির মধ্যে প্লেস করো তো। এই যে কথাটা বলছে, এর মধ্যে একটা দর্প, অভিমান, স্বাভিমান এবং তার কনফিডেন্স আছে। তো কনফিডেন্স আছে। এই যে কৃষ্ণ, তার আরেকটা নাম হচ্ছে বংশীধর। কলকাতায় যে ছেলেটা গাড়ি চালায় আমার, তারও নাম বংশীধর। অদ্ভুত নাম মাহাত্ম, দুজনের মধ্যে একটা অপূর্ব মিল পাই আমি। এই দুজনেই স্পেশালাইজ ইন রং পার্কিং। জায়গা আছে গাড়ি রাখার, আমার বেশি টুক করে যে এই জায়গাটা পার্ক করা উচিত না, সেখানে এই গাড়িটা দাঁড়িয়ে। কুরুক্ষেত্রের ময়দানে বংশীধর, তিনিও কিন্তু বংশীদার সঙ্গে পা নয়, এই করে এই রথটা নিয়ে গিয়ে যে কোনো লোকের সামনে রাখতে পারত, তাহলে উই উড হ্যাভ বিন স্পেয়ার্ড দি অ্যাগনি অফ রিডিং গীতা। নিয়ে গিয়ে দুটো বুড়ো ভামের সামনে গাড়ি দাঁড় করিয়ে দিত। দুটো বুড়ো ভাম, বিশ্ব হচ্ছে তার গ্রেট গ্র্যান্ডফাদার, তার 105টা ভিজিবল নাতি আছে, 105, আসলে আছে কিন্তু 106। 106টাকে সে একটুখানি মাঠের বাইরে একটু দাঁড়িয়ে আছে। 105টা কিল করতো ছোটবেলায়, কিন্তু এই গ্র্যান্ডফাদারের কাছে কোন নাতিটা সব থেকে প্রিয় ছিল? অর্জুন ওয়াজ দ্য অনলি ল্যাপটপ যে বিশ্ব ব্যবহার করত। ঠিক আছে, শুধু তাই নয়, বিশ্বকে ভালোবাসতেন এবং অর্জুনও কিন্তু বিশ্বকে, দাদুকে, পরম দাদুকে ভীষণ ভালোবাসতেন। 105টা টিচার দ্রোণাচার্যের 105টা স্টুডেন্ট ছিল। কোন স্টুডেন্ট সব থেকে প্রিয় ছিল? এবং তিনি তার টিচার সম্বন্ধে এত গৌরব বোধ করতেন, তিনি নিজেকে পরিচয়, তার বংশ পরিচয়, রাজ পরিচয় দিতেন না। আমার সঙ্গে চালাকি করবেন, আমি দ্রোণ শিষ্য অর্জুন। ইনফ্যাক্ট ব্লেসেড আর দোজ টিচার্স, তারা জীবনে বড় হয়ে বলবে আমার সঙ্গে চালাকি করবে। আমি ওপেন হ্যান্ড বা আইনস্টাইনের সঙ্গে রিসার্চ করেছি। They will swear in the name of the teacher. তাই তো, যে আমরা প্রফেসর স্বপন বিশ্বাসের কাছে পড়েছি খাতরা কলেজে, আমাদের সঙ্গে যদি বেশি কিছু করো তাহলে আমরা খাতরা পয়দা করে দেবো। খাতরা মানে কি? স্যার যখন আমাকে বললেন স্যার কলেজটা কোথায়, বলে খাতরা, বলছেন কেন? আসুন না দেখবেন, আমি স্যার ফিরে আসতে পারবো। যাই হোক, তাহলে এই যে পজিশনটা হয়েছে, অর্জুন ওইখানে হুম হুম করতে করতে যাচ্ছিল,
যাওয়ার সময় যেই দুটো পুরুষ সামনে গাড়ি দাঁড় করিয়ে দেওয়া হলো, তখন অর্জুনের সেই বীর্য কোথায় গেল? হ্যাঁ, ফুস বেরিয়ে গেল। অর্জুনকে একেবারে তার যত গ্যাস ছিল বেরিয়ে চলে গেল। বুঝতে পেরেছো? বেরিয়ে যাওয়ার পরে সে বলছে, গীতার সামনে ছবি দেখা যায় না, নিউটনে বসে আছে, আমি যুদ্ধ করবো না। আরে বেটা, যদি যুদ্ধ নাই করবি তাহলে তো মনে হচ্ছে দেখ ড্রাইভার গাড়ি ঘুমাও, ঘর চলো। তাও বলছে না। হ্যাঁ, কিন্তু ওরা দিন যাবেও না, বসে আছে। পকিং দিকের মধ্যে ব্যাটসম্যান দিয়ে বলছে, আমি স্যার খেলবো না, নিয়ে যা পাঠা। তাও বলছে না, আমি স্যার খেলবো না। আমি যুদ্ধ করবো না। ইমোশনালি বলছে না রেশনালি বলছে? ইমোশনালি। কিন্তু জায়গাটা ছাড়তে পারছে না। ইমোশনাল কারণের জন্য কনসিডারেশন না রেশনাল? রেশনাল। তার দিল আর দিমাগের মধ্যে লড়াই হচ্ছে, কি করবো কি করবো না। এই যে ডিসিশন ক্রাইসিস, ভগবত গীতা, ভগবানের কথাটা ইনফ্যাক্ট বেশি কিছু বলে টলে না। ভগবত গীতা একটা অ্যালগরিদম, একটা মেথডোলজি অফার করে, যে জীবনের পদে পদে, যেমন বললাম, মেয়ে যদি আপনার কোয়েট কলেজে ভুলভাল প্রেমে পড়ে যায়, তাহলে আপনি কি করে কমিউনিকেট করবেন তার কাছে ফর ডিজায়ার্ড অবজেক্টিভ। ঠিক আছে, এইটা বললেই আমার কাজ শেষ হয়ে যাবে। স্যার এত গম্ভীর হয়ে যাচ্ছে, আস্তে আস্তে দেখে ভয় লাগছে। ক্রাইসিস ফেস বাই অর্জুন ইন দ্য ব্যাটলফিল্ড অফ কুরুক্ষেত্র। চট করে দেখে নাও। নেক্সট, এইখানে কুরুক্ষেত্র। এই কুরুক্ষেত্রে অর্জুন ডিসাইড করতে পারছে না, টু ফাইট অর নট টু ফাইট ইজ দ্য কোয়েশ্চেন। শেক্সপিয়ারিয়ান ডাইলেমা। কোন নভেল? টু বি অর নট টু বি। এই হচ্ছে এক প্রশ্ন। যত এই প্রশ্নটা সে রিজলভ করতে পারছে না, সে যত ভাববে তত তার মেন্টাল ক্যারিটি বাড়বে না কমবে? কমবে। তত গুলিয়ে যাবে কেসটা। তাই জন্য সে চেষ্টা করছে। ভগবত গীতার 6টা অধ্যায় বলা হয়েছে ডিসএনগেজ, বলা সহজ করা কঠিন। এইখান থেকে ডিসএনগেজ করে অর্জুন চলে আসছে এখানে, আত্মসংস্থান কৃত্বা ন কিঞ্চিত বিচিন্তয়েৎ। সে নিজেকে গুটিয়ে নিচ্ছে। গোটানোটা এখন সময় নেই, কি করে গোটাতে হয় গীতা পড়লে লিখে দেবে 6টা চ্যাপ্টার ডিসএনগেজ। ঠিক আছে, এইখানে যখন পড়লো, অঙ্ক পরীক্ষায় তোমাদের মনে থাকবে, প্রথম অঙ্কটা যখন হচ্ছে না, তখন কি করবে? 1 নম্বরে লেগে থাকবে না, বাদ দিয়ে 2 থেকে শেষ অবধি করবে। করার পরে মনে করো 20 মিনিট সময় আছে, আধ ঘন্টা সময় আছে, তখন যদি ফেরত যাও 1 নম্বর অঙ্কে, তখন অঙ্কটা কি অনেক সময় হয়ে যায়? কেন হয়? আপনি কি বেশি বুদ্ধিমান হয়ে গেছেন? শিখিয়েছিলেন। কেন হয়? হয়ে যায়, আমিও দেখেছি। কেন হয়? মানে বেদান্ত বাক্যের সুগতি কেন হয়? হয়ে তো যায় মাঝে মাঝে। কেন হয়? কনফিডেন্স বাড়ে। আমি জানি আমি 85% পাচ্ছি, আমার কাছে 20 মিনিট সময় আছে, সুতরাং আমার মনটা অনেকটা স্থৈর্য পেয়েছে। সেই স্থৈর্য নিয়ে আমি যখন প্রথম অ্যাটেম্প করেছিলাম 1 নম্বর অঙ্কটা, সেই স্থৈর্য ছিল না, তখন অনেক সময় অঙ্ক হয়ে যায়, অনেক সময় হয়ও না। তখন কি করবে? আমরা যা করেছি, এখানে মাস্টারমশাইরা আছেন, ভুলে যাও, আমরা 2টো ছেলে ভিতরে উঠতাম, উঠে এমনি করে একসঙ্গে মাথা নেড়ে একসঙ্গে আমরা টয়লেটে চলে যেতাম। আরে ইয়ার প্রবলেম নাম্বার 1, গুরুমন্ত্র দীক্ষা হলো সাবস্টিটিউট s = 2t+1। সেই বীজ মন্ত্র নিয়ে আমি ফেরত চলে এলাম, সাবস্টিটিউট করলাম, অঙ্ক হয়ে গেল, 100 পেয়ে বেরিয়ে চলে এলাম। ঠিক আছে, এরকম তোমরা কখনো করছো তো? চুরি বিদ্যা মহাবিদ্যা। আমাদের খড়গপুরে যদি ধরা পড়বে, তোমাকে ইমিডিয়েটলি চালান করে দিয়ে বলবে, ফার্স্ট ইয়ারে বলবে আর কোনোদিন ফেরত এসো না, সেকেন্ড ইয়ারে বলবে 1 বছর পরে এসো। ঠিক আছে, এখনো সব নেই। এখন বলে, স্যার আপনি একটু বাইরে যান, না হলে আপনাকে আমি সাইজ করে দেবো। ঠিক আছে, এসে বলে দেবে। তোমরা এসব বেশি করো না। সেক্ষেত্রে when you are not able to solve a problem, then you have to take the support। কারণ একটা সহায়তা নিতে হবে। অর্জুনের কাছে সহায়তা নেওয়ার লোক কে আছে? ড্রাইভার।
আমার বড় বড় বন্ধু যারা সিও টিও আছে তারা যখন বাড়িতে যায় ঝুঁকে করে পুরনো ড্রাইভার সাফ যাওয়া, কারণ কোন এডুকেশন সিস্টেম তো ড্রাইভারের বুদ্ধিটা নষ্ট করেনি। তখন সারা এই ছোটা বাত হ্যাঁ ऐसा कर दीजिए ना, পরের দিন ছাই হলো। যদি ড্রাইভার না করতে পারলো তাহলে বাড়িতে তার একটা কনসালটেন্ট আছে, কি ব্যাপারটা কি মুখটা হাড়ির মতো করে বসে আছো কেন, আর এই বড় আজকে অফিসেই হয়েছে এরকম করে দাও, সাত করে ভদ্রমহিলা বলে দিলেন। তখন নেক্সট দিন টাই ফাই ঠিক করে সেক্রেটারিকে ডেকে টেক দ্য ডিকটেশন। বুঝতে পেরেছো? আমরা কর্পোরেট ওয়ার্ল্ডে কাজ করার সময় বুঝলাম আমার কোনো সেক্রেটারি নেই বা ডিটেড কনসালটেন্ট, আমার দ্বারা বেশি কিছু হবে না, কেটে পড়বো। তাহলে এনগেজ উইথ হায়ার উইজডম, এনগেজ উইথ হায়ার উইজডম। এইখানে যে সেমিনার করতে আসা হয়েছে, আমরা একটা কলেজের একটা অভিজ্ঞতা আছে, জীবনের শিক্ষা দীক্ষা সব আছে, কিন্তু এইখানে আমরা কিছু ট্রানজাকশনের মধ্যে দিয়ে একটা হায়ার উইজডম যদি পাই এবং ফিরে গিয়ে যদি ইফ ইউ বিকাম এ সুপিরিয়র টিচার অর এ সুপিরিয়র হিউম্যান বিংস, তাহলে কিন্তু এই সেমিনার করার একটা লাভ আছে। কিন্তু যতই সেমিনার আর যতই যা হোক, আলটিমেটলি এর টেস্ট হবে কোথায়? আমি কি শিখেছি তাতে নয়, সেই শিক্ষার প্রয়োগবত্তার উপর। ভগবত গীতার লাস্ট 6টা চ্যাপ্টার ছেড়ে দাও রামকৃষ্ণ, রি-এনগেজ এট দ্য ফিল্ড অফ দ্য ওয়ার্ল্ড 13-20। আর ঠিক 2-4 মিনিট সময় লাগবে। এই জার্নিতে আমাদের 3টে মাইলস্টোন আছে, সেগুলো কিন্তু সহসা গীতার কিতাবে পাওয়া যাবে না। এটাকে বলে কি বলে দ্বিতীয় চ্যাপ্টারে স্থিতপ্রজ্ঞ, ইকুয়ানিমিটি। দুঃখেষু অনুদিবিঘ্নমনঃ সুখেষু বিগত স্পৃহ বিতরাগ ভয় ক্রোধ স্থিতোহি মুনিরুচ্যতে। আগে আমি কি রকম একটুখানি আমাকে প্রশংসা করলে হে হে করে বলে যেতাম, একটু গালাগালি দিয়ে কিরকম আমার রাগ হয়ে যেত। এখন একটা স্থৈর্য আমি খুঁজে পেয়েছি, ঠিক আছে? এটা প্রত্যেকে পাবে, 6টা চ্যাপ্টার গীতাটা করলে এখানে পেয়ে যাবে। সেকেন্ড হচ্ছে এইখানে 12 চ্যাপ্টারে ভক্তের যে বিহেভিয়ারাল রেসপন্স টু এক্সটার্নাল স্টিমুলাস ইজ মোর অর লেস আইডেন্টিক্যাল, কিন্তু দ্য ইন্টারনাল পয়েজ ইজ ভেরি ডিফারেন্ট। আমি একদিন শীতকালে শিয়ালদা দিয়ে যাচ্ছি আমার এক বন্ধু নন এসি গাড়িতে, সেদিন একটা স্মগ টক খুব বিচ্ছিরি হয়েছে আর জ্যাম, আমার শ্বাসের একটু কষ্ট হচ্ছে। আমি মনে করছি যে আমি তো নরক দেখিনি, নরক জায়গাটা এর থেকে খুব একটা খারাপ নাও হতে পারে। ইত্য বছরের সন্ধ্যা বেলা আমি দেখছি একটি ইয়াং ছেলে একটি ভদ্র মহিলাকে সামনে দাঁড় করিয়ে নিয়ে কিরকম হয়েছে, বলছে না। ওরা সে গান শুনেছো, মাঝে মাঝে শুধু একটি দুটি কথা নেই, খালি তাকিয়ে আছে তন্ময় হয়ে। এই হতভাগারা কি রামদেবের শিষ্য? We are sharing the same environment. I am crossing my love. কি কপালে আমার উঠলো, আর এরা একেবারে বের হয়ে উঠেছে। তাহলে এদের কাছে তারা ডিস্টার্ব হচ্ছে না কেন? ওই ডিস্টার্বিং সিগন্যাল গুলো রেজিস্টার্ড হচ্ছে কি হচ্ছে না? হচ্ছে না। যেহেতু রিকগনাইজ হচ্ছে না, তাই মানসিক ডিস্টারবেন্স হচ্ছে না। আর এইখানটাতে কি ছিল? ডিস্টার্বিং সিগন্যাল গুলো রেজিস্টার্ড হচ্ছিল কি হচ্ছিল না? হচ্ছিল। কিন্তু আমার একটা প্রোটেক্টিভ গিয়ার এমন তৈরি হয়েছে যে সেই প্রোটেক্টিভ গিয়ারের জন্য আমার অন্তরের শান্তি নিকেতনের শান্তি বিঘ্নিত হচ্ছে না। এই দুটো তফাৎ খুব ভালো করে বুঝতে হবে। 14 চ্যাপ্টারের একটা গুণাতীত স্টেট আছে, সেখানেও দেখা যাবে বিহেভিয়ারাল রেসপন্স হচ্ছে মোর অর লেস আইডেন্টিক্যাল। এখানেও যা, এখানেও তা, এখানেও তা, কিন্তু the internal voice is different. গুণাতীত সাংখ্যাচার্য, কে সাংখ্যকে ছিল? কবি মুনি। সে বলেছেন এভরিথিং ইজ ত্রিগুণাত্মক, ঠিক আছে? ত্রিগুণাত্মক। ইট ইজ পসিবল এই সাধনাটা একটু করলে অন্তত মোমেন্টারিলি একটা লোক ত্রিগুণের অতীত স্টেজে কিছুক্ষণ থাকতে পারে। অতীত বললে আমাদের মনে একটা কিরকম স্পেস ওয়াইজ ডিসপ্লেসমেন্ট মনে হয়, একে ত্রিগুণাতীত বলে না। ত্রিগুণাতীত বলে, ত্রিগুণাতীত হচ্ছে এমন একটা কমন প্ল্যাটফর্ম যার উপরে 3টে গুণ ঘিরে বেড়ায় এবং 3টে গুণ যেখানে পৌঁছায় না তারপরে সেই প্ল্যাটফর্মটা এক্সটেন্ডেড থাকে। একটা সোনার কয়েন, তাতে হেড আর টেল আছে। সোনাটা হেড না টেল? কোনটাই নয়, দুটোই হয়, দুটোই অথবা কোনটাই নয়, ঠিক আছে? একে বলে ত্রিগুণাত্মক। তোমরা কেউ কেউ ছোটবেলায় বা এখানে আছে না জানি না, তোমরা কোনো চিড়িয়াখানায় গেছো?
ওদেরকে জানোয়ারগুলো খুব পছন্দ করো? যদি বলা যায় আলিপুর জুতে বাঘ, সিংহ, সাপ টাপগুলোকে সব ছেড়ে দেওয়া হয়েছে, তাহলে তোমরা সেখানে যাবে? তোমাদের চিড়িয়াখানায় জানোয়ারগুলো খুব পছন্দ করো বলছো। আমরা জানোয়ারগুলো তখনই পছন্দ করি যদি জানি যে জানোয়ারগুলো একটা এমন একটা খাঁচার মধ্যে আছে, বা আমার আর জানোয়ারগুলোর মধ্যে একটা নিরাপদ দূরত্ব শুধু নয়, বাধা আছে, ফেন্সিং আছে, যে সে কখনো ট্রান্সগ্রেস করে আমাকে অ্যাটাক করতে পারবে না। আমাদের দেশে আমরা যখন যাই তখন জানোয়ারগুলো খাঁচায় থাকে, মানুষ বাইরে থাকে। ট্যাঙ্গানাইকা বা আফ্রিকার যে সাফারি গুলো হয় সেখানে মানুষ থাকে খাঁচার মধ্যে, জানোয়ারগুলো ঘুরে বেড়ায় ফ্রি, তাই তো স্যার? ওপেন সাফারিতে কিন্তু একটা নিরাপদ সেপারেটিং বাউন্ডারি আছে। তাই যদি হয় তাহলে যে জানোয়ারগুলোকে আমি ভয় পেতাম, carnivorous animals, বাঘ, সিংহ, venomous snakes, যাদের থেকে আমি দারুণ ভয় পেতাম, যখন আমি জানবো যে তারা আছে ইন দ্য ডোমেইন অফ ত্রিগুণাত্মক আর আমি আছি ত্রিগুণাতীত, মোমেন্টের মধ্যে দিয়ে যখন বয়স হয়, তাহলে সেই যে জানোয়ারগুলো আমাকে, আমি ইনডিফারেন্ট থাকবো না, আনন্দ দেবে, আনন্দ দেবে। জীবনের ইনসাল্ট অ্যান্ড ইনজুরি, ডিজিজ অ্যান্ড ডেথ আমাদের এতদিন দুশ্চিন্তাগ্রস্ত রেখেছে, ভাবিত রেখেছে, খারাপ রেখেছে। একবার আমি জানি এগুলো সবই ত্রিগুণাত্মক, আমি যদি নিজেকে ত্রিগুণাত্মিক ক্ষেত্রে প্রতিষ্ঠিত করতে পারি, তাহলে দ্য সেম ইনসাল্ট অ্যান্ড ইনজুরি, ডিজিজ অ্যান্ড ডেথ, আমি ইনডিফারেন্ট থাকবো না আমাকে আনন্দ দেবে? ইনডিফারেন্ট থাকবো, আনন্দ দেবে। ঠিক আছে, এইটাই হচ্ছে ভারতবর্ষের সবচেয়ে বড় ঋষিদের আবিষ্কার। এই সংসার মজার রুটি, আমি খাই দাঁড়িয়ে আর মজার রুটি, ঠাকুর বলেছে। বুঝতে পেরেছ? গলায় দারুণ ব্যথা, এই এক ভক্ত দেখা করতে এসে বলি খেতে পারছি না, একটু ব্যথা। একজন বলেছে, মহাশয় আপনি যতই বলেন গলায় ব্যথা, আমি তো দেখছি আপনি সচ্চিদানন্দ সাগর, এ বেটা ধরে ফেলেছে। এই যে কথা, আপনি সচ্চিদানন্দ সাগর, দিস ইম্পোর্ট ট্রান্সপোর্ট সড়ক, বলছেন এই বেটা ধরে ফেলেছে। ঠিক আছে, এইটাই ভারতবর্ষের সব থেকে বড় আবিষ্কার, এবং যে কোনো এই আবিষ্কার বা এইটা জীবনে রূপায়িত এই মূল্যবোধ কে করবে? জার্মানস, আমেরিকানস, জাপানিজ or Indians? Indian. Why? Not tradition. Genetically, we carry the genes of the rishis. আমরা যে গোত্রের নাম বলি, সেই গোত্র পিতা হচ্ছেন একজন সত্যদ্রষ্টা ঋষি, আমরা সেই বংশে জাত হয়েছি। তাই নেক্সট কোশ্চেন, কি করলে আবার তুমি? তুমি কি করলে বলো তো? গুলিয়ে দিলে সব, পিছিয়ে যাও, পিছিয়ে যাও। শেষ বেলায় এসে রামকৃষ্ণ গুহা আমাদের মেরে হয়ে গেছে তো, চলো না শেষ স্লাইড। নিড অফ আওয়ার, এখন নিড হচ্ছে দ্য ক্রাইম কল। The crying call of the world today is to revive the value education of the rishis of India and transmit that wisdom to the people around. নানি পালকিওয়ালা তার একটা বক্তৃতার শেষে জিজ্ঞেস করেছিলেন এই প্রশ্ন। নেক্সট, now what is the fundamental value education of Vedanta? বাদ দিয়ে দাও, চলো এগিয়ে চলো, বাদ দিয়ে দাও। Where are the torch bearers? এই মহান কর্তব্য জীবনে এই রূপায়ণ এবং রূপায়ণ করার পর তার প্রোপাগেশন কে করবে? Where are the torch bearers? নানি পালকিওয়ালা বলেছিলেন, দেখাও, if not you then who? Next, if not now then when? Thank you very much. একটা কথা, এক মিনিট, এই তালি বাজালে আমার খুব ভালো লাগে, তালি বাজালে আমার উপকার হয়। আমার হয়, তোমাদের হয়। 5 মিনিট যারা তালি বাজাবে, এই অ্যাকুপ্রেশার পয়েন্ট গুলো অ্যাক্টিভেটেড হবে। বুঝতে পেরেছো? পায়ের তলা তো আর এরকম পায়ের চেপে হনুমানে গুলো বাজাতে পারবে না। 5 মিনিট যদি কেউ তালি বাজায়, এই হাতগুলো গরম হয়ে যাবে, অ্যাকুপ্রেশার পয়েন্ট, তোমার শরীর এবং মন ভালো থাকবে।
যে দেখো না বিহারিরা ফিরে এসেছে, জানাও না, ও